আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন কারণ এখন আসলে ডেঙ্গুর সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, মানে কিভাবে ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা সচেতন হতে পারি, সব বিষয়গুলো নিয়েই আসলে আমরা কথা বলবো। কারণ বৃষ্টিপাত এবং উপযুক্ত তাপমাত্রায় কিন্তু দেশের বিভিন্ন স্থানে পড়ে থাকা পাত্রগুলোতে এডিস মশা জন্মানোর পরিবেশ তৈরি হয়েছে এবং প্রচুর এডিস মশার জন্ম হচ্ছে। করোনার এই সময় ডেঙ্গু পরিস্থিতি সংকট তৈরি করছে। এই প্রেক্ষিতে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এছাড়াও সিলেট থেকে যুক্ত হচ্ছেন তামান্না ইসলাম, এমসি কলেজের শিক্ষার্থী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে এবং শুভ সকাল। শুভ সকাল ডক্টর কবিরুল বাশার, আপনার কাছে আমরা প্রথমে যেতে চাই যে আমরা এই সময়টা আসলে আমরা অনেক বেশি সচেতন হওয়ার চেষ্টা করি। অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে সংখ্যা বেড়ে যায়, রোগীর সংখ্যা বেড়ে থাকে, কিন্তু আসলে মানুষের আসলে স্পষ্ট ধারণা থাকার দরকার এডিস মশা থেকে যে ডেঙ্গু এটি ছড়ায় কিভাবে, বা এটির আসলে ফাংশনটা কিভাবে হয়, বা এটা আসলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সময় উপযোগী অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠানটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি দুঃখ প্রকাশ করি যে নিউজটি দেখছিলাম সেখানে ভাসানটেকের একটি পরিবারের 3 জন ব্যক্তি আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে। সেই বিষয়টি দিয়ে আমি শুরু করি। সেই বাসায় নিউজে আমি যেটি দেখলাম যে 3 জন মানুষই আক্রান্ত হয়েছে। এখন আমার খুব ইচ্ছা হচ্ছিল নিউজটা শুনে যে আমি নিজে ওই বাড়িতে চলে যাই। এখানে ওই বাড়িতে আশেপাশে, কারণ 3 জন মানুষই ওই বাড়ির আক্রান্ত হয়েছে, তার মানে হচ্ছে এটি নিশ্চিত যে ওই বাড়ির আশেপাশেই এডিস মশা জন্মানোর স্থান আছে। এটি 100% নিশ্চিত আমি বলতে পারি যে ওই বাড়ির আশেপাশে যদি এডিস মশা জন্মানোর স্থান না থাকতো তাহলে ওই বাড়ির 3 জন ব্যক্তি আক্রান্ত হতো না। একজন ব্যক্তি যদি আক্রান্ত হতো তাহলে সে হয়তো অফিস বা অন্য জায়গায় থেকে আক্রান্ত হয়ে আসতে পারত। তাই নিশ্চিত যে ওই বাসার আশেপাশে ইনফেক্টেড এডিস মশা আছে এবং এডিস মশা জন্মানোর স্থান আছে। আমার তখনই মনে হচ্ছিল আমি এখনই চলে যাই, খুঁজে বের করে দেই যে কোথায় এডিস মশাটি আছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করি। এটি বললাম এ কারণে যে দেখুন যে এডিস মশা 500 মিটারের বেশি ফ্লাই করে না, মানে এডিস মশা উড়ে খুব কম, অল্প জায়গাতে উড়ে। এডিস মশাকে আমরা অনেক সময় ডোমেস্টিক মশা বলি, গৃহপালিত মশা বলি। এই মশাটি খুব কাছাকাছি থাকে মানুষের এবং মানুষকে আক্রান্ত করে। আমরা যদি প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তি তার বাড়ি এবং তার বাড়ির আঙিনাতে আমরা একটু খুঁজে দেখি, আমরা প্রায় একটা জিনিস ভুল করছি, সেটি হচ্ছে আমরা ফুলের টবের কথা বলছি আসলে এডিস মশার জন্মানোর ক্ষেত্রে। কিন্তু একজন গবেষক হিসাবে 21 বছর আমি মশা নিয়ে কাজ করি। ফুলের টব কিন্তু আসলে এডিস মশা জন্মানোর খুব বেশি প্রোডাক্টিভ কন্টেইনার না। এর চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ কন্টেইনার আছে যেগুলোকে আমরা নগরবাসী জানছি না বা বুঝতে পারছি না। সেটি হচ্ছে যদি ওই ভাসান থেকে যে ব্যক্তি আক্রান্ত, সেই ব্যক্তি পরিবার যদি কেউ দেখে থাকেন এখন অনেক স্থান, তাদেরকে আমি বলবো যে আপনি এখনই বের হন। বের হয়ে আপনার বাড়িটার আঙিনায় আপনি দেখেন কোথাও কোনো জায়গায় পানি জমে আছে, নিশ্চিত সেটি হতে পারে আপনার ওয়াটারের মিটার। পানির যে ওয়াসার মিটারটি আসে, সেই ওয়াসার মিটারটি যেখানে রাখা হয় সেখানে লিকেজ হয়ে ছোট্ট ছোট্ট করে ফোটায় ফোটায় পানি জমা হয়, সেখানে অল্প পানি আছে, সেই পানিটি চেক করেন। আপনার নিচে বেসমেন্ট আছে কিনা বা গাড়ির ধোয়ার জায়গা আছে কিনা, যেখানে গাড়ি ধোয়া হয় সেই পানিটি কোথায় যাচ্ছে, সেই পানিটি কোথাও জমে আছে কিনা সেগুলো খেয়াল করেন। অথবা আপনার নিচে এমন কোনো পাত্র পড়ে আছে কিনা যে পাত্রে পানি জমা হচ্ছে। এই নিউজটাতে দেখলাম যে একজন বলছে যে তার বাসায় কোনো ফুলের টব নেই। ফুলের টবে আসলে আমরা অনেক বেশি মশা পাই না, কখনোই না, কারণ ফুলের টবে সবসময় রক্ষণাবেক্ষণ করা হয়। অন্যান্য জায়গাগুলো আসলে রক্ষণাবেক্ষণ করা হয় না, যেগুলো আসলে আমরা জানি না বা মিডিয়ার মাধ্যমে আমরা খুব বেশি তুলে আনি না। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমরা একটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে, যদি আমরা বড় আকারে বলি, সেটি হচ্ছে আমার বাড়ি ভেতর এবং বাড়ির বাইরের আঙিনাটা নিশ্চিত করতে হবে যে কোথাও কোনো জায়গায় পানি জমে নাই। যদি পাত্রটি এমন হয় যে পাত্রটি থেকে পানিটা ফেলে দেওয়া যাবে, পাত্রটিকে উল্টিয়ে রাখা যাবে, তাহলে সেই পানিটি সপ্তাহে একদিন অন্তত আপনি পাত্রটি উল্টিয়ে রাখুন। আর যদি পাত্রটি উল্টানো না যায় তাহলে সেখানে আপনি ব্লিচিং পাউডার অথবা সামান্য একটু কেরোসিন দিন। এটি সামান্য একটু প্রয়াস যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা এডিস মশা থেকে দূরে থাকতে পারি, ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারি।
স্যার, আপনি বলছেন যে পানি জমতে দেয়া যাবে না, আসলে কতদিন পর্যন্ত এই পানি জমতে না দেয়াটা উচিত? আসলে একদিন 2 দিন, নাকি সপ্তাহে কতদিন পর পর তারা পানিটা আসলে পরিষ্কার করবে? আর আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি বলছেন যে খালি চোখে মানে এই খালি চোখে না, আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি বলছেন এই মশা ওড়ে হচ্ছে খুব কম, তো সেই জায়গায় হচ্ছে এই মশাটা আমরা চিনবো কিভাবে? যেটি এডিস মশা। জি, প্রথমে আমি উত্তরটা দেই, চিনবো কিভাবে। এডিস মশা চেনাটা খুব সহজ। একটাই মাত্র মশা আছে আমাদের ঢাকা শহরে, যেটির গায়ে এবং পায়ে ডোরাকাটা দাগ আছে। গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ আছে। আরেকটি মশা আছে যেটির নাম আর্মিজেরিস। আর্মিজেরিসের পেটে ডোরাকাটা দাগ আছে, কিন্তু পায়ে নেই। আর্মিজেরিস মশাটা একটু বড়, আর এরিস মশাটা একটু ছোট। অনেকেই মনে করে এরিস মশা মনে হয় অনেক বড় মশা, আসলে না। এরিস মশা ছোট মশা এবং খুব তাড়াতাড়ি কামড় দিয়ে সে চলে যায়। এটিকে আমি আবার বলছি, যদি একটি কোনো মশা আপনি দেখেন যার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ আছে, মশাটি খুব বেশি বড় না, তখন আপনি ভাববেন যে এটি এডিস মশা। আর এডিস মশা কামড়ালে অনেকেরই ছোট্ট করে হালকা গোল দাগ হয়ে যায়, হালকা চুলকায়। এটিকেও আপনারা বুঝতে পারেন যে এটি একটি কারণ। আরেকটি যেটি আপনি বলছিলেন, যে আমরা যে কি বলছিলেন ভুলে গেলাম। আরেকটি প্রশ্ন আপনি পানি করেছিলেন। জমার ব্যাপারটা বলছিলাম। পানি হচ্ছে 7 দিন। আমরা যদি একটু ব্যাখ্যা করে যাই, এডিস মশা যখন ডিম পারে, সে পানির কানায় ডিম পারে। ডিম পাড়ার তার 3 থেকে 4 দিনের মাথায় এই ডিমটা থেকে ফুটে লার্ভা হয়। লার্ভা মানে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়। সেই লার্ভাটা তার পূর্ণাঙ্গ মশা হতে প্রায় 7 থেকে 10 দিন সময় লাগে। তার মানে 7 দিন আর 4 দিন 11 দিন। এই মোট 11 দিন সময়ের মধ্যেও যদি আপনি এই পানির পাত্রটি খুব ভালো করে পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনার বাসার এডিস আচ্ছা। মশা হওয়ার কোনো সুযোগ নেই। বাহ, তার আমরা মানে অনেক 7 অনেক অনেকগুলো নতুন জিনিস জানলাম, যেগুলো আসলে আমরা প্রচার এর মধ্যে নাই, বা আসলে আমাদের সচেতন হওয়া দরকার। আসলে এই জায়গাগুলো আরো আরো 10 কিছু। থেকে 11 দিনের মধ্যে একবার যদি আমরা আমাদের চারপাশটা একদম ভালো করে পরিষ্কার করতেই পারি আমরা। সে নিশ্চয়ই সেটা আসলে আমরা চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গে থাকুন কবিরুল বাশার। আমরা একটু আমাদের আরেকজন অতিথি আছেন তামান্না ইসলাম, তার কাছে যাচ্ছে, এমসি কলেজের শিক্ষার্থী। তামান্না, আমরা আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে যে যারা সাধারণ মানুষ সচেতন না, তাদেরকে সচেতন করার জন্য আপনারা কাজ করছেন। একটু আপনাদের কাজটা সম্পর্কে জানতে চাই, যে বিশেষ করে এডিস মশা নিধনে তরুণরা আপনারা মিলে কি ধরনের সামাজিক কাজ করছেন এবং মানুষের রিয়াকশনটা কেমন পাচ্ছেন, এবং প্রতিক্রিয়া কিভাবে করছেন? অনেক অনেক ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। যমুনা টেলিভিশনের যারা কর্তৃপক্ষ আছেন, আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে করোনার এই ভয়াবহতার মধ্যে আসলে ডেঙ্গু আরেকটি আতঙ্কের নাম এখন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদপত্রে, মিডিয়ায় খুব প্রচার হচ্ছে, যেটা করোনার পাশাপাশি ডেঙ্গু কিন্তু সারা বাংলাদেশে একটা ভয়াবহতা রূপ নিয়েছে। তো আমরা প্রথম আলো বন্ধু সভা, যে সংগঠন থেকে কাজ করেছি, আমাদের সংগঠন প্রথম আলো বন্ধু সভা, তো সারা দেশব্যাপী কিন্তু আমাদের 130টি বন্ধু সভা আছে। তার মধ্যে সিলেট বন্ধু সভা আমরা কাজ করা শুরু করেছি ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে। তো প্রথমত যে ডেঙ্গুর যে সচেতনতার বিষয়টি, আমরা প্রথমেই যে বন্ধুরা আছি, আমরা সেখানে প্রায় 50 জন বন্ধুরা আছি, সেই বন্ধুরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন আমরা সংবাদ মাধ্যমে এই খবরটা পাই যে সিলেটের মধ্যে 26 এবং 27 নম্বর ওয়ার্ড এবং পরবর্তীতে এই সিলেটের মির্জা জাঙ্গাল এবং মাছুদিঘির পার বলে কয়েকটা এলাকা আছে, যেখানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। 2019 সালেও এরকম একটি খবর প্রকাশের পরে আমরা কিন্তু ডেঙ্গু নিধনের কাজটা প্রথম শুরু করি। তো এই বছরও এর ব্যতিক্রম হয়নি। আমরা যখনই সংবাদ মাধ্যমে এর প্রকাশটা পেয়েছি, তখনই কিন্তু আমরা বন্ধুরা কাজে নেমে পড়ি। প্রথম কাজটা আমাদের ছিল, সেটা হচ্ছে মানুষের মনে সচেতনতা সৃষ্টি করা। আমি যদি বলতে চাই এখানে যে আমরা সিটি কর্পোরেশন এলাকা থেকে আমাদের কেন এটার বিষয়ে পদক্ষেপ না নেওয়া হচ্ছে, সিটি কর্পোরেশনকে পরে আমরা বলবো, আগে আসলে নিজেদের সচেতন হতে হবে। আর আমরা স্বাভাবিকভাবে জানি সিলেট হচ্ছে খুব বেশি বৃষ্টি হয়, সেখানে পানি জমে থাকার একটা প্রবণতাটা কিন্তু খুব বেশি থাকে।
তো আমরা প্রথম কাজটা হাতে নিই, সেটা হচ্ছে জনসচেতনতা তৈরি। আমরা দেখা গেছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে যে এলাকাগুলোতে আমরা লার্ভার সন্ধান পেয়েছে, পরীক্ষা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। সেখানে মানুষদের মধ্যে আগে আমরা সচেতনতা সৃষ্টি করছি যে আপনাদের বাড়ির আশেপাশে পানি জমতে দিবেন না। সেখানে ১০ থেকে ১২ দিনের মধ্যে অবশ্যই আপনারা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ব্লিচিং পাউডার দিয়ে বাড়ির আশপাশ, ড্রেন এগুলো পরিষ্কার রাখবেন। এবং সবসময় যেটা বলি, ফুলের টব বা নারিকেলের খোসা, পুরোনো টায়ার, এগুলোতে যদি পানি জমে থাকে অবশ্যই আপনারা সেগুলো পরিষ্কার করবেন। এবং আমরা সেই সাথে সাথে কিন্তু সিটি কর্পোরেশনের একটু সহযোগিতা নিই। আমরা সিটি কর্পোরেশনে আবেদন করার পর সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে 5টি ফগার মেশিন দেওয়া হয়। সেই ফগার মেশিন দিয়ে আমরা হচ্ছে 15ই আগস্ট থেকে কাজ শুরু করি। সেখানে হচ্ছে প্রথম দিকে আমরা হচ্ছে শহরের মির্জা জাঙ্গাল, তালতলা, মাছুদিকির পাড়, যে এলাকায় আমরা এডিসের লার্ভাটা পেয়েছিলাম, সেখানে আমরা কাজ করতে থাকি। তো কাজ করতে গিয়ে কিছু কিছু জিনিস আমরা খেয়াল করি। সেখানে হচ্ছে সিটি কর্পোরেশন তো তাদের দায়িত্ব অনুযায়ী ফগার মেশিন দিয়ে কাজ করবেন, ফগার মেশিন দিয়ে স্প্রে করবেন। কিন্তু কিছু কিছু বাড়িতে এমন অবস্থা, এত ঝোপঝাড় থাকে যে আমরা যাওয়ার সাথে সাথে সেখানে দেখছিলাম মশাগুলো উঠছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ যে বাড়িতে গিয়েছি, ফগার মেশিন দিয়ে স্প্রে করার পরে আমরা তাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি যে এই ঝোপঝাড়গুলো আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে, কারণ এই ঝোপঝাড় থেকে আসলে, এবং যে আপনাদের সামনে যে পানি জমা আছে, তো সেই পানি জমা থেকে অর্থাৎ কিন্তু পানি এডিস জমা মশার পরিষ্কার করা, জন্মগুলো হচ্ছে। ঝোপঝাড় পরিষ্কার করা, এই বিষয়গুলো তাদেরকে আপনারা সচেতন করছেন এবং নিজেরাও কাজ করছেন। অনেক ধন্যবাদ তামান্না ইসলাম, আমাদের খুবই ভালো লাগছে। এই ভাবে সচেতন হলে নিশ্চয়ই একসময় আর মশা থাকবে না। আপনারা দুজনই আমাদের সঙ্গে থাকুন, অধ্যাপক কবিরুল বাশার এবং তামান্না ইসলাম। আপনাদের সাথে আসলে আরো কিছু জানার আছে, আপনাদের সাথে গল্প হবে, নিশ্চয়ই দর্শকরা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। রূপা এবং জোহা আপনাদের সাথে আছে এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ এবং অধ্যাপক কবিরুল বাশার, এবং এই সঙ্গে আছেন এমসি কলেজ সিলেটের শিক্ষার্থী তামান্না ইসলাম। প্রথমে আমি অধ্যাপক কবিরুল বাশার আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা বেশ কিছু নতুন ধরনের তথ্য পেয়েছি আপনার কাছ থেকে, যে এডিস মশা চিনব কিভাবে, এডিস মশা আসলে কতদিন থাকলে, পানি থাকলে জমে, এই ধরনের ব্যাপারগুলো আসলে সুনির্দিষ্ট তথ্য আপনার কাছে পেয়েছি, এটি নিশ্চয়ই কাজে লাগবে। কিন্তু আমার একটি প্রশ্ন, এই যে সময়টা সাধারণত মে মাস থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সময়গুলোতে এডিস মশা বেশি হয়, এই সময়গুলোতে যাদের এরই মধ্যে করোনার একটা আতঙ্ক আছে, তার সাথে যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয়ে গেছেন বা মশা অনেক জন্মেছে, এই রকম বাড়িগুলো বা বাড়ির আশেপাশে, আমাদের তো লাগোয়া বাড়ি বেশি থাকে আশেপাশে, তো তাদের আসলে এখনকার এই মুহূর্তের ঠিক করণীয় কি হবে? এই মুহূর্তের করণীয় হচ্ছে, আমি যদি বাড়ির মালিকের কথা বলি, জি। বাড়ির মালিক, যে প্রতিটি বাড়ির মালিক যদি আমরা কমপক্ষে মানে সপ্তাহে একদিন, আমরা বন্ধের দিন যেদিন থাকে, জাস্ট 10 মিনিট, 10 মিনিট যদি আমরা বাড়ি এবং বাড়ির বাইরটা একটু ঘুরে দেখি যে আমার বাড়ির কোথাও কোনো জায়গায় পানি জমে আছে কিনা, আমি সেটা নিশ্চিত করি যেন পানি জমে না থাকে। আর যদি পানি জমেই থাকে, এটি হয় যে পানিটি জমানো ছাড়া ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে সেখানে আমরা কেরোসিন, ব্লিচিং পাউডার অথবা কোনো কীটনাশক দিয়ে দিতে পারি যেন মশাটা মরে যায়। আরেকটি বিষয়, যেহেতু কোনো বাড়িতে যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায় কেউ, তাহলে কিন্তু ওইখানকার মশা যেটি আছে, উড়ন্ত মশা, সেটি ইনফেক্টেড, মানে আমরাকে বলি এটাকে ভাইরাস বাহিত মশা হয়ে যায়। তখন ওই বাসার আশপাশে র্যাপিড অ্যাকশন প্রোগ্রাম করা লাগে, যেটিকে বলি আমরা ফগিং। হ্যাঁ, এই যে ধোঁয়া দেওয়া হয়, ধোঁয়া দিয়ে এই মশাটা মেরে ফেলতে হবে। অথবা ওই বাসার আশেপাশে যে বাড়িগুলো আছে, তারা নিশ্চিত করতে হবে তার ঘরে যেন কোনোভাবেই এই উড়ন্ত মশা ঢুকে না পড়ে, তাহলে অন্য মানুষ আক্রান্ত হবে। আপনারা জানেন যে ডেঙ্গু ভাইরাস কোনো একটা ব্যক্তির গায়ে যদি থাকে, ওই ভাইরাস বাহী মানুষকে কামড় দিয়ে এডিস মশা যদি আরেকজনকে কামড় দেয়, তখন তার আরেকজনের দেহে ডেঙ্গুটা চলে যায়। তাই আমরা বলি মসকিটো ভাইরাস হিউম্যান কন্টাক্টটা আমাদের ইন্টারাপ্ট করতে হবে, মানে ভাইরাসের, মশা, ভাইরাস এবং মানুষ, এই তিনজনের মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দিতে হবে। এই ব্যারিয়ারটা হচ্ছে মশারি। মশারি দিয়ে আমাদেরকে ঘুমাতে হবে দিনে এবং রাতে। অনেকেই আবার একটি কথা বলে যে এডিস মশা দিনে কামড়ায় শুধু, এই ব্যাপারটিও কিন্তু পুরোপুরি সত্যি নয়। হ্যাঁ, এডিস মশা কিন্তু সুযোগ পেলে রাতেও কামড়ায়, কারণ আমরা যদি লাইট জ্বালিয়ে রাখি, রাতের বেলাও দিনের আবহাওয়া তৈরি হয়।
সেজন্য আমরা যে রাতে যদি ঘুমাই, আমরা যদি নিশ্চিত থাকি এডিস মশা কামড়াবে না, ব্যাপারটি কিন্তু এরকম নয়। তবে দিনে বেশি কামড়ায়, এটি সঠিক। আচ্ছা, আমরা তো একটা পদ্ধতি শুনলাম যে পানি জমতে দেয়া যাবে না। তো এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা, মানে পদ্ধতি আছে কিনা আরো? এডিস মশা নিয়ন্ত্রণের পদ্ধতি যেমন আমি সবচেয়ে পছন্দ করি হচ্ছে এই তামান্নাদের মতো সামাজিক সংগঠনগুলো যদি যুক্ত হয় এডিস মশা নিয়ন্ত্রণে বা ডেঙ্গু নিয়ন্ত্রণে, তাহলেই কিন্তু আমাদের দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। এডিস মশা নিয়ন্ত্রণে কীটনাশকের ব্যবহার কিন্তু খুব সীমিত, কারণ কীটনাশকের ব্যবহার করে এডিস মশাকে খুব বেশি নিয়ন্ত্রণ করা যায় না। সমন্বিত মশক ব্যবস্থাপনার আমরা 4টি কম্পোনেন্ট বলি। 4টি কম্পোনেন্টের মধ্যে একটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। আমরা পরিবেশটা যদি ব্যবস্থাপনা করে দিতে পারি, পরিবেশটা যদি আমরা এমন না রাখি যেখানে এডিস মশা জন্মানোর সুযোগ আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে অন্য জীব দিয়ে মশা নিয়ন্ত্রণ। পৃথিবীতে কপিপোর্টস নামে ছোট্ট একটি অর্গানিজম আছে, তা দিয়ে এই এডিস মশাকে নিয়ন্ত্রণ করে। এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া দিয়েও মশা নিয়ন্ত্রণ করে, সেটিও করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে কীটনাশক। কীটনাশকের ক্ষেত্রে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড। অ্যাডাল্টিসাইড হচ্ছে ফগিং, আর লার্ভিসাইড হচ্ছে পানির মধ্যে যেটি দেওয়া হয়, সেটি ব্যবহার করা যেতে পারে। তবে আমি সবসময় কীটনাশক থেকে একটু দূরে থাকতে চাই, কারণ আপনারা জানেন কীটনাশকে পরিবেশ এবং স্বাস্থ্য দুটিরই ঝুঁকি আছে। আর 4 নাম্বারটা হচ্ছে জনগণের সম্পৃক্ততা। যে তামান্নাদের মতো সামাজিক সংগঠন যদি যুক্ত হয় এডিস মশা নিয়ন্ত্রণে, তাহলেই কিন্তু আমাদের দেশে এডিস মশা নিয়ন্ত্রণ হবে একটা সময়। এই তরুণরা যুক্ত হলেই আমাদের দেশে এডিস মশা নিয়ন্ত্রণ হবে বলে আমি বিশ্বাস করি। বাহ, আপনি এবং আমাদের দেশের তরুণরা কিন্তু অনেক বেশি উদ্যমী, তারা এরকম সামাজিক কাজে কিন্তু আমরা প্রায়ই দেখি তারা এগিয়ে আসে, এবং এটা তবে খুবই উদ্দেশ্যের আশাবাদী। যে জায়গাটা সেটি হচ্ছে সবাইকে একসাথে সচেতন হতে হবে, তাছাড়া আসলে মশা তাড়ানো সম্ভব না। তো এবার একটু তামান্না ইসলাম আপনার কাছে যেতে চাই। আমাদের দেশের মানুষের মধ্যে কোনো কোনো জায়গায় আমার মনে হয় যে এরকম একটা ব্যাপার আছে, আচ্ছা ঠিক আছে আমার বাড়ির পাশে তারা একটু অলস, তারা একটু মশার ব্যাপারে উদাসীন, সেই ওই যে কোনো সুযোগে মশা আসলে তৈরি হয়। আপনারা যখন মানুষকে সচেতনতার কথা বলেছেন তখন এইরকম কোনো পরিস্থিতির আপনার শিকার হয়েছেন কিনা? ঠিক মানে আছে, চ্যালেঞ্জগুলো কি কি ছিল? চ্যালেঞ্জগুলো এরকম হয়েছে কিনা যে তারা অনীহা প্রকাশ করছেন, এরকম পেয়েছেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা যখন বাড়ি বাড়ি কাজটা আমি জানি, আমরা সবাই জানি যে মাঠ পর্যায়ে কাজ করাটা কিন্তু আসলেই অনেক কষ্টের। আর তরুণরা সেই কাজটা করছে তাদের নিজ উদ্যোগে, সেটা একটা স্বেচ্ছাসেবা সংগঠন হতে পারে, অনেক সংগঠন আছে, প্রথম আলো বন্ধু সভাও এর ব্যতিক্রম নয়। তো আমরা যখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, কিছু কিছু মানুষ কিন্তু আসলেই দেখা যাচ্ছে তারা খুব ইতিবাচক কি করছেন, আচরণ করছেন। তাদেরকে যখন আমি বুঝাচ্ছি বা আমরা টিমরা গিয়ে বুঝিয়ে দিয়ে আসছে বা লিফলেট বিতরণ করে দিয়ে আসছে, ওনাদেরকে বুঝাচ্ছে, ওনারা কিন্তু সেই অনুযায়ী করছেন। কিন্তু কিছু কিছু যারা থাকেন মানুষ অনেকেই আছেন, আমরা জানি সব মানুষ কিন্তু সচেতন হলে কিন্তু বাংলাদেশ এই ডেঙ্গুর প্রকোপটা থাকতো না। তো তাদের যখন আমরা বুঝাচ্ছি, তাদের হচ্ছে আমরা যখন ফগার মেশিন নিয়ে যাচ্ছি, তাদের ইচ্ছে হচ্ছে আমরা ফগার মেশিন দিয়ে স্প্রেটা করে আসলাম, কীটনাশকের যে কিটা, কিন্তু তারা যে নিজেদের থেকে সচেতন হওয়ার যে চেষ্টাটা, এটা তাদের মধ্যে নেই। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই গিয়ে দেখা যাচ্ছে ওনাদের বাসার জন্মানো যে পানিগুলো আছে সেগুলো আমরা ফেলে দিচ্ছি, ওনাদের ড্রেন যারা আছে আশেপাশে সেখানে আমরা ব্লিচিং পাউডার গুলো দিয়ে আসছি। তো আমি এই ধরনের আচরণ বা এই ধরনের মন মানসিকতা, অনীহা বিষয়টি আসলে সব মানুষের মধ্যে থেকেই যাচ্ছে। তবুও আমরা হাল ছেড়ে দিচ্ছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যাতে আরো সচেতন হন। তাদেরকে সচেতন করা না অবধি কিন্তু আমরা মাঠ থেকে সরে আসছি না, আমরা কাজ করে যাব, আরো কাজ করছি। আমরা আজকে কিছুক্ষণ পরেও হয়তোবা আমরা আমাদের সংগঠন প্রথম আলো বন্ধু সভা সিলেটের সদস্যরা টিম ওয়ার্ক করে, সেখানে 2-3টা টিম কিন্তু কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব। কিছু টিম ফগার মেশিন নিয়ে বের হবে, কিছু টিম জনসচেতনতায় বের হবে। তো আমরা বিশ্বাস করি যে মানুষরা অনীহা প্রকাশ করছেন বা একটু অলস, তাদেরকে আমরা যথাযথ উপায়ে সচেতন করার চেষ্টা করব। সচেতন না করা অবধি আসলে আমরা মাঠ থেকে সরে আসবো না। কাজগুলো করার ক্ষেত্রে তরুণরা আসলে কতটা উদ্যমী, আপনারা কতটা পাচ্ছেন, মানে তরুণরা যাতে আসে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কি করছেন?
প্রথমত যদি আমি যেটা বলছি সেটা হচ্ছে তরুণদের ক্ষেত্রে, আমাদের তরুণরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে। আমরা প্রথমেই এই কাজের মাধ্যমে আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনকে আমরা ধন্যবাদ দিতেই পারি, কারণ তারা আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করছেন ফগার মেশিন দিয়ে। আর এছাড়াও সমাজের বিভিন্ন যারা বিভিন্ন স্তরের যারা মানুষ আছেন, আমরা যখন কাজটা করা শুরু করেছি তাদের মধ্যে কিন্তু পুরো সিলেট ব্যাপী, আমরা সিলেটে যেহেতু কাজ শুরু করেছি, সিলেট ব্যাপী দেখেছি বিভিন্ন স্তরের যে মানুষগুলো আছে, আমাদের কাজ যখন আমরা প্রচার করছি, তাদের বাড়ি যাচ্ছি, তারা কিন্তু আসলেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের কথাগুলো আমাদের হয়ে তারা প্রচার করছেন তরুণদের কথা। আর এখানে যে 50 জন বন্ধু, 50-এর অধিক বলতে গেলে, টিম ওয়ার্ক করছে, 2-3টা টিমে চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। তো এলাকার যারা আছেন বিভিন্ন স্তরের বা কি জননেতা যারা আছেন, তারাও কিন্তু আমাদের সাহায্য করছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমরা কিন্তু সব দিক থেকে সহযোগিতা পাচ্ছি। আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের অনীহা, তাদেরকেও আমরা বুঝিয়ে মোটামুটি আমরা কাজটা সফল করতে পারছি, আরো সফল করব, এবং এই কাজটা আমাদের কিন্তু আরো কয়েকদিন ব্যাপী চলবে। যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি জমা আছে, আমরা চেষ্টা করব যে পুরোটা সিলেট যাতে ডেঙ্গু মুক্ত একটি সিলেট হিসেবে আমরা উপহার দিতে পারি। আমাদেরও তেমনটাই প্রত্যাশা থাকবে, শুধু সিলেট না, পুরো বাংলাদেশটাই আসলে ডেঙ্গু মুক্ত হোক। তামান্না ইসলাম এবং ডক্টর কবিরুল বাশার, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশে। আমাদের সঙ্গে অতিথি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ এবং অধ্যাপক কবিরুল বাশার, এবং সঙ্গে আছেন এমসি কলেজ সিলেটের শিক্ষার্থী তামান্না ইসলাম। স্যার, আপনার কাছে এবার একটু জানতে চাই যে আসলে এই ডেঙ্গু জ্বর যে কতটা ভয়াবহ, আর এই ডেঙ্গু জ্বর আসলে অনেকেরই প্রশ্ন যে ছোঁয়াচে কিনা, কিভাবে ছড়ায়, সেই প্রশ্নগুলো থেকে যদি একটু উত্তর দিতেন। প্রথমত হচ্ছে যে আমি নিশ্চিত করি যে ডেঙ্গু জ্বর ছোঁয়াচে না। হ্যাঁ, একটি মানুষের সাথে যদি আমরা যে কোনো ধরনের কন্ট্যাক্টে যাই, তাহলেও ডেঙ্গু মানুষ থেকে মানুষের ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে যাবে না। ডেঙ্গু ট্রান্সফার হওয়ার জন্য অবশ্যই এডিস মশার কামড় লাগবে, অন্য মশা কামড়ালেও হবে না। আপনার একজন ডেঙ্গু রোগীকে যদি অন্য একটি মশা কামড়ায়, যেমন এডিস মশা বাদ দিয়ে কিউলেক্স মশা আছে, আর্মিজেরিস আছে, ম্যানসোনিয়া আছে, এই মশাগুলো যদি কামড়ায় এবং ম্যালেরিয়ার বা অ্যানোফিলিস কামড়ায়, তাহলে কিন্তু তার ডেঙ্গু জ্বর হবে না। ডেঙ্গু জ্বর হওয়ার জন্য এডিস মশার কামড়ই লাগবে, এবং এডিস মশার দুটো প্রজাতি আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি আছে, একটি এডিস ইজিপ্টাই এবং একটি এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাই হচ্ছে প্রিন্সিপাল ভেক্টর। 95% ডেঙ্গু রোগের জন্য দায়ী হচ্ছে এডিস ইজিপ্টাই। অ্যালবোপিক্টাস কামড় দিলে নাও হতে পারে, তবে এডিস ইজিপ্টাই কামড় দিলে এটি নিশ্চিত যে তার ডেঙ্গু জ্বরটা ট্রান্সফার হবে। এই জন্য আমি বলছি যে ডেঙ্গু রোগীকে আপনারা কখনো ভয় পাবেন না। করোনা রোগীকে যেমন মানুষ ভয় পায়, ডেঙ্গু রোগীকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার ডেঙ্গু রোগীর সাথে এক বিছানায় শোয়াটাও কোনো অসুবিধা নেই। তবে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে ডেঙ্গু রোগীকে যেন কোনোভাবেই এডিস মশা কামড়াতে না পারে। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, আসলে আমরা অনেকে দেখা যায় যে সচেতন আছি, মানে জানি যে এটা করলে এই সমস্যা হবে, কিন্তু তারপর একটু অলসতার কারণে একটু অবহেলা করেই ফেলি। তো সেই জায়গায় পৃথিবীর অনেক দেশেই কিন্তু একটা আইনের ব্যবস্থা আছে। আমাদের দেশে আসলে শাস্তির কোনো ধরনের ব্যবস্থা রাখা উচিত কিনা? আপনি যে প্রশ্নটা করছেন সেটি খুব ইন্টারেস্টিং। আমার 2020 সালে পৃথিবী বিখ্যাত জার্নাল পাবলিক হেলথ অ্যান্ড প্র্যাকটিস এ আমার একটি রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে 2019 সালের গবেষণার উপরে। সেখানে আমি দেখিয়েছি যে বাংলাদেশের মানুষ জ্ঞান আছে, নলেজ ভালো, অ্যাটিটিউডও ভালো, কিন্তু প্র্যাকটিসটা নাই। মানুষ জানে কিন্তু কোথায় এডিস মশা হয়, কোথায় ডেঙ্গু হয়, এটা জানে, কিন্তু মানুষ কেন জানি এটাকে প্র্যাকটিসে রূপান্তরিত করে না। এটি আমার ফলাফল ছিল এবং এটি বিখ্যাত জার্নালে প্রকাশ হয়েছে। এবার আসি যে আমরা এই যে এত জানার পরেও আমরা কেন মানছি না। মানছি না কারণ হচ্ছে রিল্যাক্স। মানুষ একটু রিল্যাক্স থাকে, বা মানুষের অলসতা, যেটি আপনি বলছিলেন, অলসতা, এবং মানুষ মনে করে কি এই দায়িত্বটি সম্ভবত সিটি কর্পোরেশনের। আসলে সিটি কর্পোরেশনের দায়িত্ব ঠিক আছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও
আমার পরিবার আমার যুদ্ধ, আমার একটি স্লোগান ছিল 2019 সালে, আমার পরিবার আমার যুদ্ধ, চলেন একসাথে যুদ্ধ করি। তো আমার পরিবারকে যদি আমি নিশ্চিত না করি যে আমার পরিবারকে কোনোভাবে এডিস মশা কামড়াবে না, বা আমি নিশ্চিত করবো যে আমার পরিবারের কেউ এডিস মশা দ্বারা আক্রান্ত হবে না, সেটি নিশ্চিত করতে হবে। এবার আসে আপনি যেটি বলছিলেন আইনের কথা, একই আইন কিন্তু আছে যে আমি যদি আমার বাসায় এডিস মশা তৈরি করি অথবা এমন কোন রোগ তৈরি করি যে রোগটি দিয়ে আমার পাশের বাসার মানুষ আক্রান্ত হতে পারে, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যেমন ঢাকা সিটি কর্পোরেশন গুলো জরিমানা করছে, এই জরিমানা কিন্তু একটি আইনের বলেই করছে, আইন ছাড়া কিন্তু করছে না। কারণ আইনের বলে যদি না করতো তাহলে ওই জরিমানা কিন্তু টিকতো না, হ্যাঁ, আইনে যাবে সেটি। এই জন্য একটি আইন কিন্তু আমাদের দেশে আছে যে আপনি কোনোভাবেই আপনার বাড়িতে এডিস মশা না, শুধুমাত্র যে কোনো রোগ আপনি তৈরি করতে পারবেন না যেটি অন্যকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ আইন প্রয়োগ করার সুযোগ আছে, এটি আপনি বলছেন। অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, নতুন তথ্য জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু সংক্ষেপে যেতে চাই, আমরা একেবারে শেষ মুহূর্তে। তামান্না ইসলাম, আপনার কাছে আপনার বয়সী যারা, মানে তরুণ যারা, আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন, এরকম অন্যদের প্রতি আপনার আহ্বান রয়েছে কিনা, বা সাধারণ মানুষের প্রতি নিশ্চয়ই আপনার বক্তব্য রয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, একটু ছোট করে জানতে চাই যে আপনি ডেঙ্গু নিয়ে এখন কাজ করছেন, এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করছেন, করোনার ব্যাপারটা নিয়েও কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কিনা করোনার এই মুহূর্তে? ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা যে কোনো একটা রোগ নিয়ন্ত্রণ হোক বা যে কোনো কিছু মোকাবেলা করতে হলে আমরা বিশ্বাস করি সেখানে প্রতিরোধটাই আগে গড়ে তুলতে হবে। তো আমি যাচ্ছি প্রথমেই করোনার কথায়। আমরা কিন্তু করোনার শুরু থেকেই কাজ করছি। প্রথম আলো বন্ধু সভা সারা দেশব্যাপী এবং সিলেটেও সেই কাজগুলো করছে। আমরা মাস্ক বিতরণ করছি, মানুষকে জনসচেতনতা করছি যাতে মানুষ মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কথা বলছি। বিভিন্ন বাসায় তো যাওয়ার, এই করোনার সময় বিভিন্ন বাসায় গিয়ে কিন্তু কাজ করার সুযোগটা নাই, সেটা হচ্ছে আমরা যতটুকু পারছি সেটা হচ্ছে প্রচার করছি। এছাড়াও কিন্তু দেখা গেছে আমরা প্রথম আলো বন্ধু সভা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে, সিলেটেও মাস্ক বিতরণ করছে, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। আরেকটা কাজ করছে সেটা হচ্ছে বর্তমান সময়ে করোনার যেটা টিকা নিতে মানুষকে উৎসাহিত করছে। এখনো কিন্তু বাংলাদেশের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, এখনো অনেকে টিকা নিতে চাচ্ছেন না, টিকা নিয়ে ওনাদের অনেক ভয়ভীতি কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু প্রথম আলো বন্ধু সভা সারা বাংলাদেশ এবং প্রথম আলো বন্ধু সভা সিলেট এই বিষয়ে কাজ করছে যাতে তারা টিকা নিতে আগ্রহী হন। কারণ একমাত্র এখন কিন্তু করোনার কাছ থেকে বাঁচার জন্য আমাদের টিকাটা একটা মুখ্য হাতিয়ার হিসেবে আমরা বলতে পারি। আর ডেঙ্গু নিয়ে যেহেতু কাজ করছি, আমরা আজও কাজ করব। আমরা 15 তারিখ থেকে শুরু করেছি, আমরা আজকেও আবার কাজ করব, আমরা একদিন পরে পরে কাজ করছি। তো আমাদের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব সহজেই কিন্তু অন্যের উপর দোষ চাপিয়ে দিতে খুবই পছন্দ করি। আমরা মনে করি যে এই দায়িত্ব, মশক নিধনের অভিযান বা মশক নিধনের দায়িত্বটা শুধুমাত্র সিটি কর্পোরেশনের বা এলাকার যে জনপ্রতিনিধি তারাই বিষয়টা দেখবেন। কিন্তু আমার সবার প্রতি আহ্বান থাকবে, আমার সংগঠন সিলেট বন্ধু সভা থেকে, যে আমরা নিজ নিজ জায়গা থেকে আসলে সচেতন হতে হবে, নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। নিশ্চয়ই তামান্না ইসলাম, আপনার জন্য শুভ কামনা থাকবে, আপনাদের জন্য। আপনারা এই রকম সামাজিক কাজগুলো আরো করবেন এবং আপনাদের দেখে অন্যরা উৎসাহিত হবে। তামান্না ইসলাম এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ এবং অধ্যাপক কবিরুল বাশার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর কথা বাড়াবো না। একটাই আহ্বান থাকবে, সচেতন থাকবেন। আমরা একটা সংকটকালীন মুহূর্ত পার করছি, করোনা এবং ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা সচেতন হলেই আমরা পারবো। আশা করি আপনারা সবাই সচেতন হবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আজকের মতো শেষ করছি। শুভ সকাল। শুভ সকাল।